নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। কাজ কেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। পেশা ও কর্মজগতের নতুন দিশা কাজ কেরিয়ার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত রাখতে অবশ্যই পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন। রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি চাকরি ও কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজ কেরিয়ার পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনা ব্যয়ে। পরীক্ষার প্রস্তুতিতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার অনলাইন জিকে ক্লাস দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/কাজকেরিয়ার। সরকারি চাকরির লেটেস্ট আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/কাজকেরিয়ার। আমাদের ওয়েবসাইট www.kajkeriar.in। কাজ কেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে প্রথম পর্বে আমরা আছি। এই প্রথম পর্বে একটি চাকরির খবরাখবর দেব। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে 1603 জনকে অ্যাপ্রেন্টিসশিপ নিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। এই সংক্রান্ত চাকরির খবরে সবিস্তারে আসব, আপনারা নজর রাখুন। বিভিন্ন ডিসিপ্লিনে 1603 জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিভিন্ন মার্কেটিং ডিভিশনে। সারা দেশের 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ট্রেনিং হবে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961/1973/1992 অনুযায়ী মনে রাখতে হবে একজন প্রার্থী কেবলমাত্র একটি ডিসিপ্লিনেই জন্যই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে আসন সংখ্যা 252টি, বিহারে আসন 87টি, উড়িষ্যায় আসন 87টি, ঝাড়খণ্ডে আসন 41টি, অসমে আসন 115টি, সিকিমে আসন 3টি, ত্রিপুরায় আসন 6টি, নাগাল্যান্ডে আসন 3টি, মিজোরামে আসন 1টি, মেঘালয়ে আসন 1টি, অরুণাচল প্রদেশে আসন 4টি, আন্দামান ও নিকোবরে আসন সংখ্যা 7টি, দিল্লিতে আসন 138টি, হরিয়ানায় আসন সংখ্যা 82টি, পাঞ্জাবে আসন 76টি, হিমাচল প্রদেশে আসন 19টি, চণ্ডীগড়ে আসন 13টি, জম্মু ও কাশ্মীরে আসন 17টি, রাজস্থানে আসন 96টি, উত্তরপ্রদেশে আসন 256টি, উত্তরাখণ্ডে আসন 24টি, মহারাষ্ট্রে আসন 252টি। এছাড়া গুজরাটে আসন 95টি, মধ্যপ্রদেশে আসন 52টি, গোয়ায় মোট আসন 6টি, ছত্তিশগড়ে আসন সংখ্যা 24টি, দাদরা নগর হাভেলিতে আসন 2টি, দমন ও দিউয়ে আসন 3টি, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন 30টি, কর্ণাটকে আসন 20টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত ITI সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিনের ক্ষেত্রে মোট অন্তত 50
তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার 3 বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মোট অন্তত 50, তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ BA/BCom/BSc/BBA ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার শাখার ক্ষেত্রে মোট অন্তত 50, তপশিলি অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার শাখার ক্ষেত্রে মোট অন্তত 50, তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস প্রার্থীরা ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের অন্তত 1 বছরের সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেল অ্যাসোসিয়েটস ফ্রেশার শাখার ক্ষেত্রে মোট অন্তত 50, তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েটস স্কিল সার্টিফিকেট হোল্ডার শাখার ক্ষেত্রে মোট অন্তত 50, তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস প্রার্থীরা রিটেল ট্রেনি অ্যাসোসিয়েটের অন্তত 1 বছরের সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 31/11/2023 তারিখের হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ 12 মাস, তবে রিটেল সেলস অ্যাসোসিয়েট শাখার ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ 6 মাস। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড নিয়ম অনুযায়ী প্রার্থী বাছাই হবে অনলাইন মাল্টিপল চয়েস টাইপের লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন আবেদনের পূর্বে ট্রেড অ্যাপ্রেন্টিসদের apprenticeshipindia.org ওয়েবসাইট এবং টেকনিশিয়ান/গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের nats.education.gov.in ওয়েবসাইটের নাম রেজিস্টার করতে হবে। তখন পাওয়া যাবে রেজিস্ট্রেশন আইডি। আবেদন করবেন অনলাইনে www.iocl.com/apprenticeship ওয়েবসাইটের মাধ্যমে 5 জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় নথিপত্র স্বপ্রত্যয়িত করে স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন, তারপরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর ক্যাপিটালে IOCL/MKTG/APPR/2023 ও 24। এই চাকরি সংক্রান্ত
আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আবারও বলছি, apprenticeshipindia.org, nats.education.gov.in। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে 1603 জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে। এই ছিল আজকের চাকরি সংক্রান্ত একটি খবর। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের পরবর্তী পর্বে। আজ 19 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 2 পৌষ 1430। চলে আসছি বিশেষ খবরে। গোটা রাজ্যে শীতের দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নেমেছে। 10 ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন এই শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। রাতে ও ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ দেখা যাবে বলে জানানো হয়েছে। চলে আসছি পরের খবরটিতে। সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। উড়িষ্যায় 9 জানুয়ারি শুরু হবে সুপার কাপ, তা চলবে 28 জানুয়ারি পর্যন্ত। আইএসএলের 12টি এবং আই লিগের 4টি, মোট 16টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই দলগুলিকে মোট 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপের সেরা দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। চলে আসছি পরের খবরটিতে। ভারতীয় সময় দুপুর 1টা থেকে দুবাইয়ে শুরু আইপিএল নিলাম। এই প্রথমবার আইপিএলের নিলামের আসর বসছে দেশের বাইরে। জানা গিয়েছে এই প্রথমবার আইপিএল নিলাম পরিচালনা করবেন কোনো একজন মহিলা সঞ্চালক। তার নাম মল্লিকা সাগর। নিলামে উঠছেন 333 জন ক্রিকেটার, যার মধ্যে 214 জন ভারতীয় ক্রিকেটার, বাকি 119 জন বিদেশি ক্রিকেটার। আসছি পরের বিশেষ খবরটিতে। রিয়াল এবার লা লিগা শীর্ষে। রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়ে ফের লা লিগার শীর্ষস্থানে উঠে এসেছে। অনলাইন জিকে ক্লাসের পরবর্তী পর্বে আমরা বিশেষ দিন নিয়ে আলোচনা করব। আজ তারিখ 19 ডিসেম্বর 2023, বাংলা 2রা পৌষ 1430। 19 ডিসেম্বর এই দিনটির তাৎপর্য আমরা তুলে ধরব বিশেষ দিনে। 1860 সালের 19 ডিসেম্বর লর্ড ডালহাউসির প্রয়াণ হয়েছিল এই দিনটিতে। 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন। আসছি পরের বিশেষ দিনটিতে। 1918 সালের আজকের দিন ডাক্তার রাধা গোবিন্দ কর পরলোক গমন করেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত চিকিৎসক। কলকাতা থেকে ডাক্তারি পাশ করার পর তিনি ইউরোপে যান
এডিনবরা থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেছিলেন তিনি? ডাক্তার রাধা গোবিন্দ করের প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। আসছি পরবর্তী বিশেষ দিনটিতে। 1873 সালের 19 ডিসেম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন। তিনি কালা জ্বরের ওষুধ ইউরিয়া স্টিবাইন আবিষ্কার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত করেছিলেন। তার জন্মদিবসটি আমরা স্মরণ করছি। চলে আসছি সরাসরি জিকে প্রশ্ন উত্তর পর্বে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে আমরা রয়েছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরব, আপনার নজর রাখুন। রঙ্গোলি একটি নৃত্য, এটা সবাই প্রায় জানেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, রঙ্গোলি কোন রাজ্যের নৃত্যকলা? চলে আসছি সরাসরি উত্তরে। আসামের প্রচলিত একটি লোকনৃত্য হচ্ছে রঙ্গোলি। ফসল কাটার পরের লোকনৃত্য এটি। আমাদের প্রশ্নটি ছিল, রঙ্গোলি কোন রাজ্যের নৃত্যকলা? এর উত্তর হচ্ছে আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য রঙ্গোলি। ফসল কাটার পরের পর্বে এই লোকনৃত্যটি আসামে দেখা যায় বা প্রচলন রয়েছে। চলে আসছি অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্নে। অস্ট্রিয়া, বুঝতেই পাচ্ছেন একটি দেশ। আমাদের প্রশ্নটি ছিল, অস্ট্রিয়া দেশটির রাজধানীর নাম কি? অস্ট্রিয়া দেশটির রাজধানীর নাম কি? এটাই ছিল প্রশ্ন। অস্ট্রিয়া দেশটির রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। এই দেশটির মুদ্রা হচ্ছে সিলিং বা ইউরো। এই দেশের পার্লামেন্ট হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। অস্ট্রিয়া দেশটির রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। এই দেশের মুদ্রা হচ্ছে সিলিং বা ইউরো। পার্লামেন্ট হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের পরের প্রশ্নে আসছি। ভারত ও বাংলাদেশ বিজয় দিবস পালন করে থাকে। ভারত ও বাংলাদেশ বিজয় দিবস পালন করে থাকে, সেই তারিখটি কবে? চলে আসছি সেই প্রশ্নে। ভারত ও বাংলাদেশ বিজয় দিবস পালন করে থাকে, সেই দিনটি কবে? ভারত বাংলাদেশ বিজয় দিবস পালন করে থাকে 16ই ডিসেম্বর। ভারত বাংলাদেশ বিজয় দিবস পালন করে থাকে 16ই ডিসেম্বর তারিখে। চলে আসছি পরের প্রশ্নে।
অয়স, অয়স একটি শব্দ। আমাদের প্রশ্নটি হচ্ছে অয়স শব্দটির অর্থ কী? অয়স শব্দটির অর্থ কী, এটাই ছিল প্রশ্ন। অয়স শব্দটির অর্থ হচ্ছে লোহা। ঋগ্বেদে এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। অয়স, অয়স শব্দের অর্থ হলো লোহা। ঋগ্বেদে এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। আরও একবার এই প্রশ্নটিতে আসছি, অয়স শব্দের অর্থ কী? অয়স শব্দের অর্থ হচ্ছে লোহা। ঋগ্বেদে এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। চলে আসছি পরের প্রশ্নে। দাঁতসা, দাঁতসা অভয়ারণ্য কোথায় অবস্থিত? দাঁতসা একটি অভয়ারণ্য রয়েছে ভারতের একটি রাজ্যে। আমাদের প্রশ্নটি হচ্ছে দাঁতসা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। দাঁতসা দয়াকার ত দন্তুস্বয় আকার, দাঁতসা অভয়ারণ্য রয়েছে বিহার রাজ্যে। বিহার রাজ্যে রয়েছে এই দাঁতসা অভয়ারণ্য। চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অডিওমিটার, অডিওমিটার এই কথাটি অনেকেই শুনেছেন। আমাদের প্রশ্নটি হচ্ছে অডিওমিটার ব্যবহার হয় কোন ক্ষেত্রে? অডিওমিটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? চলে আসছি উত্তরে। অডিওমিটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অডিওমিটার ব্যবহার করা হয় কর্ণ দ্বারা উপলব্ধির তীক্ষ্ণতা পরিমাপের জন্য। কর্ণ দ্বারা উপলব্ধির তীক্ষ্ণতা পরিমাপের যন্ত্র হিসেবে অডিওমিটার ব্যবহার করা হয়। কর্ণ দ্বারা উপলব্ধির তীক্ষ্ণতা পরিমাপের যন্ত্র হিসেবে অডিওমিটার ব্যবহার করা হয়ে থাকে। চলে আসছি নেক্সট প্রশ্নে। এনসেফালোগ্রাফ, এনসেফালোগ্রাফ আসলে কি? এনসেফালোগ্রাফ এই কথাটির সাথে আমাদের কম বেশি অনেকেরও পরিচয় রয়েছে। এনসেফালোগ্রাফ আসলে কি? এর উত্তর হচ্ছে মস্তিষ্কের ছবি লিপিবদ্ধ করার যন্ত্র হচ্ছে এনসেফালোগ্রাফ। মস্তিষ্কের ছবি লিপিবদ্ধ করার একটি যন্ত্র বিশেষ এনসেফালোগ্রাফ আসলে কি? মস্তিষ্কের ছবি লিপিবদ্ধ করার যন্ত্রের নাম হচ্ছে এনসেফালোগ্রাফ। চলে আসছি পরের প্রশ্নে। স্কাল, আমাদের প্রশ্নটি হচ্ছে মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে, এটাই ছিল প্রশ্ন। কাজকেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা চতুর্থ অর্থাৎ শেষ পর্বে রয়েছি। আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। মাথার খুলিতে কতগুলি হাড় থাকে বা রয়েছে? মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে, এটাই ছিল প্রশ্ন।
মাথার খুলিতে হাড় রয়েছে, হাড়ের সংখ্যা হচ্ছে 22টি। চলে আসছি নেক্সট প্রশ্নে। চলচ্চিত্র বিষয়ক একটি প্রশ্ন। প্রথম যে বাংলা ছবিতে নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয় সেই ছবিটির নাম কি? চলে আসছি সেই প্রশ্নে। প্রথম যে বাংলা ছবিতে নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছিল সেই ছবিটির নাম কি? চলচ্চিত্র জগতের, বাংলা চলচ্চিত্র জগতের শুরুতে যে বাংলা ছবি নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছিল সেই ছবিটির নাম কি? এটাই ছিল প্রশ্ন। বাংলা ছবিতে নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছিল সেই ছবিটির নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাসই প্রথম বাংলা ছবিতে নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছিল। এই চণ্ডীদাস সিনেমার মাধ্যমে বাংলা ছবিতে নেপথ্য সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছিল চণ্ডীদাস ছবির মাধ্যমে। চলে আসছি পরের প্রশ্নে। প্রথম নোবেলজয়ী স্বামী স্ত্রীর নাম কি? যারা দুজনেই নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন, প্রথম এই কৃতিত্বের অধিকারী কে হয়েছেন এটাই ছিল প্রশ্ন। প্রথম নোবেলজয়ী স্বামী স্ত্রীর নাম কি? এটাই ছিল প্রশ্ন। উত্তর হচ্ছে পিয়ের কুরি ও মাদাম কুরি। এই দুজন দম্পতি প্রথম নোবেল পুরস্কার পান। সালটি ছিল 1903 সাল। প্রথম নোবেল পুরস্কার বিজয়ী স্বামী স্ত্রী বা দম্পতির নাম হচ্ছে পিয়ের কুরি ও মাদাম কুরি। 1903 সালে এই দম্পতি নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা প্রায় শেষ লগ্নে রয়েছি। আসছি পরের প্রশ্নে। রাজামুন্দ্রি ভারতের কোন রাজ্যের একটি শহর? এই নামটি অনেকেই শুনে থাকবেন। রাজামুন্দ্রি ভারতের কোন রাজ্যের একটি শহর? রাজামুন্দ্রি ভারতের কোন রাজ্যের একটি শহর? এর উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটি শহরের নাম হচ্ছে, ভারতের একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের একটি শহর হচ্ছে রাজামুন্দ্রি। আসছি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রশ্নের উত্তর প্রায় সবাই জানেন। ভারতীয় সংবিধান কোন তারিখে বলবৎ হয়? ভারতীয় সংবিধান কোন তারিখে বলবৎ হয়েছিল? উত্তর সবাই প্রায় জানেন। ভারতীয় সংবিধান বলবৎ হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। আরও একবার উত্তরটি বলছি, 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান বলবৎ হয়েছিল। এই তারিখটিতে ভারতীয় সংবিধান বলবৎ হয়েছিল কোন তারিখে? উত্তর হচ্ছে 1950 সালের 26 জানুয়ারি। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত?
ভারতের রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? এটাই ছিল প্রশ্ন। ভারতের রুদ্রসাগর হ্রদ অবস্থিত ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার একটি হ্রদ হচ্ছে রুদ্রসাগর। রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ত্রিপুরা রাজ্যে। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের এই অনুষ্ঠান শেষ করব আর একটি প্রশ্ন দিয়েই। চলে আসছি সেই প্রশ্নটিতে। ইয়ং বেঙ্গল এই আন্দোলনের কথা যারা ইতিহাস চর্চা করেন, যারা ইতিহাস পড়েন তারা জানেন। আমাদের প্রশ্নটি হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? এটাই ছিল প্রশ্ন। সবাই প্রায় উত্তর জানেন। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও। উত্তরটি আরও একবার বলছি, হেনরি ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আপনারা অনুষ্ঠান দেখুন। আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই জানান। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের জানান। আমরা যথাসময়ে সেই প্রশ্ন বা মতামতের উত্তর দেব। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।